কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সবথেকে বড় একটি আপডেট। যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা জারি রাখতে চান, আপনার অ্যাকাউন্টে পেতে চান, তাহলে অবশ্যই আপনার কিন্তু এই যে এনএক্সআর 1 কিংবা ফিল্ড ভেরিফিকেশন যে ফর্মটি তা কিন্তু জমা করতে হবে। এই ফর্মটি আপনি কোথায় পাবেন, কীভাবে ফিল আপ করবেন তা জানিয়ে দেবো আজকে ভিডিওতে। তার পাশাপাশি আরেকটি প্রশ্ন রয়েছে কিন্তু, যে সমস্ত শিক্ষার্থীরা বেকার এক কথায়, তারা কিন্তু অনেকেই রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন। এক্ষেত্রে আপনি যদি এখন ফর্মটি ফিল আপ করে জমা করে দেন, তার মানে আপনার প্রকল্প এক কথায় চালু থাকছে। কিন্তু যে পরবর্তী যে যুবশক্তি অক্টোবর মাসে চালু হবে, তখন যদি বলা হয় যে যারা কৃষক বন্ধু কিংবা কোনো প্রকল্পের টাকা পাচ্ছেন, যুবশক্তি পাবেন না, তখন আপনাদের সমস্যা হতে পারে। এখন আপনি যদি চান যে আপনার কৃষক বন্ধু বাতিল করতে, তাহলে আপনি ফিল্ড ভেরিফিকেশন কিংবা এই যে এনএক্সআর 1 ফর্ম এটা জমা করার দরকার নেই। কিন্তু বলা যাচ্ছে না কিন্তু যে অক্টোবর মাসে যে যুবশক্তি ফর্ম ফিল আপ করা হবে, তখন যদি বলা হয় যে যে সমস্ত বেকার ছেলেমেয়েরা কোনো প্রকল্পের টাকা পাচ্ছে তারা এই প্রকল্পের লাভ পাবে না, তখন আপনাদের সমস্যা হতে পারে। এখন আপনার ইচ্ছে। তো এখন চলুন দেখে নিচ্ছি আপনি কীভাবে ফর্মটিকে ফিল আপ করবেন, কোথায় ফর্মটি পাবেন, কোথায় জমা করতে হবে, কোথায় ক্যাম্প হচ্ছে, স্টেপ বাই স্টেপ বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোট সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি 360 দেখে দেখেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে ফর্মের যে ডাউনলোড লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্টে দিয়ে দিয়েছি, তো সেখান থেকে আপনি খুব সহজ ডাউনলোড করতে পারবেন। এছাড়াও সেখান থেকে আপনি প্রিন্ট আউট করতে পারবেন। এরপর আপনি ফর্মটিকে পূরণ করবেন। তার আগে আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে দিই, যারা পিএম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছেন, এর পাশাপাশি কৃষক বন্ধু দুটো প্রকল্প উভয় প্রকল্পের টাকা পাচ্ছেন, তাদের কিন্তু ফর্ম জমা করতে হবে না। কিন্তু যারা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদের কিন্তু এই ফর্মটি জমা করতে হবে। তো প্রথমত কেবি আইডি, কৃষক বন্ধু আইডি, এটা আপনাদের নিকটবর্তী কৃষি অফিস থেকে সংগ্রহ করতে হবে। অনলাইনে বর্তমানে সার্চ করলে কিন্তু আমাদের সম্পূর্ণ কৃষক বন্ধু আইডি নাম্বার আসে না, তাই আপনি নিকটবর্তী কৃষি অফিস থেকেই কৃষক বন্ধু আইডি এবং সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন, তা সংগ্রহ করবেন, এরপর লিখে দেবেন। এরপর নিচে তথ্যের বিবরণ, সুবিধাভোগীর নাম, যিনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন সেই ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন। কৃষক বন্ধু রেকর্ডে যা রয়েছে অথবা ব্যাংকের পাসবই যা রয়েছে নামের বানান দিকে দিকে আপনি বাংলা অথবা ইংরেজিতে ফিল আপ করে নেবেন। এরপর পিতা অথবা স্বামী অথবা স্ত্রী অথবা অভিভাবকের নাম লিখে দেবেন এখানে। এরপর তার ঠিকানা উল্লেখ করে দেবেন। তারপর তার ডিস্ট্রিক্ট, ঠিকানার ঘরে আপনি ভিলেজ অথবা ওয়ার্ড নং যা রয়েছে আপনার রেকর্ডিং তা লিখে দেবেন। এরপর ডিস্ট্রিক্ট, এরপর ব্লক, এরপর গ্রাম পঞ্চায়েত, এরপর মৌজা অথবা ভিলেজ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। এরপর বলা হচ্ছে কিন্তু সুবিধাভোগীর বিবরণ, ব্যাঙ্ক ডিটেলস, ব্যাংকের বিবরণ উল্লেখ করতে হবে। ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ নেম আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর আইএফসি কোড আপনি উল্লেখ করে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন, যে আবেদনকারী একটা সুবিধাভোগী সেই কৃষকের, যিনি টাকা পাচ্ছে সেই ব্যক্তির। তারপর আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন। তারপর ভোটার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। ভোটার কার্ডের এসি নাম্বার অর্থাৎ যে পার্ট নং, যে একটা বিধানসভা নাম সেই অ্যাসেম্বলি নেম আপনি উল্লেখ করে দেবেন। তারপর পার্ট নাম্বার কত রয়েছে তা উল্লেখ করে দেবেন। সিরিয়াল নাম্বার কত রয়েছে তা বসিয়ে দেবেন। এগুলোকে আপনি কিন্তু যে আপনার ভোটার স্লিপ সেখানে আপনি পেয়ে যাবেন, অথবা ভোটার সার্ভিস যে পোর্টাল সেখানে আপনি পেয়ে যাবেন, সেখানে আপনি বের করতে পারবেন। এরপর বলা হয়েছে আপনাদের নাম কি এএসডিডি তালিকায় পাওয়া গেছে কিনা। এএসডিডি তালিকার সম্পূর্ণ নাম কি? এ মানে অ্যাবসেন্ট, এস মানে শিফট, ডি মানে কিন্তু ডিলেট। যদি আপনার নাম অ্যাবসেন্ট অথবা শিফট অথবা ডিলেট এই লিস্টে পাওয়া যায়, যদি পাওয়া যায় তাহলে আপনি ইয়েস করবেন, যদি পাওয়া না যায় নো আপনি করে দেবেন। এবং আপনাদের যদি এসিআর থেকে নাম বাতিল হয়ে পড়ে যায় এবং আপনি ট্রাইব্যুনালে আপিল করেছেন, তাহলে আপনি ইয়েস করবেন। এবং আপনি আপিল না করে থাকেন, আপনার নাম বাতিল হয়নি, নো আপনি লিখে দেবেন। এরপর বলা যায় আপনি যদি সিএতে আবেদন করে থাকেন নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়ার জন্য এবং সেটা আপনার বর্তমানে পেন্ডিং রয়েছে, তাহলে আপনি ইয়েস করবেন, আর না হলে আপনি নো করে দেবেন আপনার অ্যাকর্ডিং। এরপর 9 নম্বরে বলা হয়েছে আপনি কি পিএম কিষাণ প্রকল্পের টাকা পান কিনা, একটা সুবিধা পান কিনা। যদি পান আপনি ইয়েস করবেন, নাহলে আপনি নো লিখে দেবেন। 10 নম্বরে বলা হয়েছে আপনার পেশা কী রয়েছে। আপনি একজন ফার্মার হয়ে থাকেন ফার্মার লিখে দেবেন। আপনি একজন যদি বিজনেসম্যান হয়ে থাকেন বিজনেসম্যান, অথবা আপনি যদি কোনো একদায় কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার চাকরি করে থাকেন তা লিখে দেবেন। অথবা আপনি যদি একদা কোনো প্রতিষ্ঠান অথবা পঞ্চায়েত অথবা পৌর সংস্থা কিংবা স্থানীয় সংস্থা অথবা কোনো সাহায্য করে আপনি শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে থাকেন, তারপর লিখে দেবেন। নাহলে আপনি ফার্মার অথবা কালিবাড়ি অথবা বিজনেসম্যান অথবা সেলফ এমপ্লয় অথবা হাউস ওয়াইফ যা হয়ে থাকেন সেটা আপনি লিখে দেবেন। এরপর চাষযোগ্য জমির পরিমাণ, তো আপনি যে জমির উপরে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন সেই জমির পরিমাণ আপনি উল্লেখ করে দেবেন এবং জমির বিবরণ উল্লেখ করতে হবে। এখানে জেল নং, খতিয়ান নং, ডাক নং, এরপর চাষযোগ্য জমির পরিমাণ এ করে আপনি লিখে দেবেন। আপনি যে জমির উপরে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন সেই জমির তথ্য উল্লেখ করে দেবেন। এরপর বলা যায় আপনাদের কিন্তু খতিয়ানের তারিখ, আপনাদের যে আরওআর যে খতিয়ান আপনি তৈরি করেছেন সেই খতিয়ানটি কবে তৈরি করেছেন সেই ডেটটি উল্লেখ করে দেবেন। আপনি খতিয়ানের উপরে আপনি পেয়ে যাবেন ডেটটি, সেই ডেটটি আপনি লিখে দেবেন। এরপর বলা যায় কিন্তু জমি দখলের ধরন, আপনি যে জমির উপরে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন সেই জমিটি আপনি কীভাবে পেয়েছেন, কিনে নিয়েছেন নাকি এক কথায় আপনাদের পিতামাতার মৃত্যুর পর পেয়েছেন, নাকি ওয়ারিশ সূত্রে, নাকি ট্রান্সফার, নাকি কেউ গিফট করেছে, কোন পারপাসে আপনি পেয়েছেন, এক কথা কোন কীভাবে আপনি জমিটি পেয়েছেন তা আপনি লিখে দেবেন। যদি আপনাদের উত্তর দিকে সূত্র হয়ে থাকে এক কথা ফাদার অথবা মাদারের মৃত্যুর পর ডেট, সেটা আপনি লিখে দেবেন। অথবা আপনি ট্রান্সফার অথবা পারচেস করেছেন, আপনি কিনেছেন, আপনি লিখে দেবেন। আপনি এখন একটা গিফট পেয়েছেন, তো যা হয়ে থাকে আপনার অ্যাকর্ডিং তা আপনি লিখে দেবেন। এরপর বলা হয়েছে কিন্তু আয়কর প্রদানকারী কিনা, আপনি কি ইনকাম ট্যাক্স দেন কিনা। যদি আপনি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন ইয়েস করবেন, আর যদি না দিয়ে থাকেন নো আপনি লিখে দেবেন। এরপর খনাং পয়েন্টে কিন্তু
যে সমস্ত কৃষকের বিয়ে হয়েছে স্বামী অথবা স্ত্রী তথ্য উল্লেখ করতে হবে। যদি আপনি একজন স্বামী হয়ে থাকেন, স্ত্রী তথ্য উল্লেখ করে দেবেন। যদি আপনি একজন স্ত্রী হয়ে থাকেন, তাহলে স্বামী তথ্য উল্লেখ করে দেবেন। যদি বিয়ে না করে থাকেন, এই ঘরটি আপনি ফাঁকা রাখবেন। তো একই রকম বলা হয়েছে কিন্তু স্বামী অথবা স্ত্রীর নাম উল্লেখ করে দেবেন। এরপর ব্যাংকের বিবরণ, ব্যাংকের নাম, শাখার নাম, আইএফসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নং, আধার কার্ডের যে মোবাইল লিঙ্ক রয়েছে আপনাদের স্বামী অথবা স্ত্রীর, সেই আধার কার্ডের লিঙ্ক মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার বসাতে হবে, ভোটার কার্ড নং বসাতে হবে, অ্যাসেম্বলি এক কথায় বিধানসভার নাম, এরপর পার্ট নং, সিরিয়াল নাম্বার বসিয়ে দেবেন। একই রকম আপনাদের যে কেবিএনের সুবিধা পান কিনা, এই স্বামী অথবা স্ত্রীকে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পায় কিনা, কৃষক বন্ধু নতুন প্রকল্পে যদি পেয়ে থাকেন ইউজ করবেন, আপনার নো করে দেবে। একই রকম বলা হয়েছে কিন্তু এই যে স্বামী অথবা স্ত্রীর কি নাম ডিডি তালিকায় পাওয়া গেছে কিনা, অ্যাবসেন্ট শিফট অথবা ডিলেট তালিকায় যদি পাওয়া যায় ইউজ করবেন, না পাওয়া গেলে নো করে দেবেন। তারপর একই রকম যদি তার নাম এশিয়ার থেকে বাতিল এবং ট্রাইব্যুনাল আপিল করে থাকে, সেই স্বামী অথবা স্ত্রী যদি হয়ে থাকে ইউজ করবেন, আর নো করে দেবে। তারপরে একই রকম বলা হয়েছে কিন্তু পিএম কিষাণ সুবিধা পায় কিনা, হলে ইয়েস, না হলে নো। এরপর তার পেশা কী হয়েছে তা আপনি লিখে দেবেন। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে অঙ্গীকারপত্র, এবং এখানে কিন্তু সেই কৃষকের সিগনেচার করতে হবে। যে সিগনেচার না পারে টিপসই দিয়ে দেবে, এবং কোন কোন ডকুমেন্টস আপনি জমা করতে হবে। তো কৃষকের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই এবং জমির পর্চা। আর সেই কৃষকের যদি বিয়ে হয়ে থাকে, স্বামী এবং স্ত্রী তথ্য উল্লেখ করে থাকে, একই রকম স্বামী অথবা স্ত্রীরও কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের কিন্তু জেরক্স জমা করতে হবে। এবং ফর্মটা আপনি কোথায় জমা করবেন? ইতিমধ্যে কিন্তু বিভিন্ন অঞ্চল অনুযায়ী ক্যাম্প হচ্ছে, এবং অঞ্চলে কিন্তু আপনার জিপি ওয়াইজ জমানো হচ্ছে আপনার ফর্ম ইত্যাদি বিষয়গুলো। সেটা আপনি আপনার নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করবেন, অথবা আপনাদের অঞ্চলে যোগাযোগ করবেন যে আপনার অঞ্চলে ক্যাম্প কবে এবং কোন বুথ কিংবা কোন অঞ্চল আগে নেওয়া হবে, সেভাবে আপনি জেনে নেবেন। তারপর সেখানে গিয়ে আপনি জমা করে দেবেন। ইতিমধ্যে কিন্তু ফিল্ড ভেরিফিকেশন অথবা রিভেরিফিকেশন এই কাজটি শুরু হয়েছে।